ধারণা করা হচ্ছে মায়ের হাতে দেওয়া ওই কাগজটি ছিল তার নিজের লেখা। সে লিখেছে, আম্মা আমারে সাবান দিও, 3 দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়ে গেছে। ইফতারে বুট মুড়ি দেয়, রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু খাবার আইনো, ভালো খাবার, একটা মশারি দিও, আর চাদর দিও, মশা কামড়ায়। এই শিশুর যে অবস্থা, এটির দায় আসলে কার? বড় হয়ে এই শিশু সমাজ ও রাষ্ট্রে কি ভূমিকা রাখবে, তারই বা আশা কি থাকবে এই দেশ থেকে? এই যে মাদ্রাসার এই এতিম ক্ষেত্রগুলো, এখানে হয়তো বাচ্চার আকুতিটা আপনি গ্রহণ করেছেন। এই সমস্ত বাচ্চাগুলোকে একদম যারা খেতে পায় না, তাদেরকে কিন্তু এই যে মাদ্রাসার ওরা এতিমখানা চালু করে বাঁচিয়ে রেখেছে, এই প্রসঙ্গটা কিন্তু আমাদেরকে আনতে হবে। দেখুন, এটা আমাদের তো আসলে কালেকটিভ ব্যর্থতা। গত এই 54-55টা বছর ধরে কনস্টিটিউশনে কিংবা আমাদের নিজেদের মধ্যে যেটা অঙ্গীকার ছিল যে একমুখী শিক্ষা চালু করবে, সেখানে আমরা 2-3 রকমের শিক্ষা ব্যবস্থা চালু রেখেছি এবং দরিদ্র পরিবারের সন্তানগুলো গিয়ে মাদ্রাসাতে পড়বে এবং তাদেরকে সমাজে এক ধরনের অবহেলার মধ্য দিয়ে যেতে হবে। এইটা সমাজ আসলে মেনে নিয়েই রীতিমতো এতটা বছর চালিয়ে দিয়েছে। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ির একটি এতিমখানায় এক শিশুর মায়ের কাছে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই হৃদয়স্পর্শী ওই চিঠিটি দ্রুতই আমরা দেখেছি যে ভাইরাল হয়ে গেছে। সবাই নিশ্চয়ই দেখেছেন। গত 11 মার্চ নাসরিন আক্তার নামে একটি ফেসবুক আইডি থেকে শিশুটির ছবি ও চিঠিটি প্রকাশ করা হয়। নাসরিন আক্তার 2টি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এতিমখানায় গিয়েছিলাম দেখা করতে। মেজো ছেলে তাহসিন আব্দুল্লাহ একটি কাগজ হাতে দিল। পোস্ট করা ছবিতে দেখা যায় শিশুর হাতে লেখা একটি চিঠি। ধারণা করা হচ্ছে মায়ের হাতে দেওয়া ওই কাগজটি ছিল তার নিজের লেখা। সে লিখেছে, আম্মা আমারে সাবান দিও, 3 দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়ে গেছে। ইফতারে বুট মুড়ি দেয়, রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু খাবার আইনো, ভালো খাবার, একটা মশারি দিও, আর চাদর দিও, মশা কামড়ায়। এই শিশুর যে অবস্থা, এটির দায় আসলে কার? বড় হয়ে এই শিশু সমাজ ও রাষ্ট্রে কি ভূমিকা রাখবে, তারই বা আশা কি থাকবে এই দেশ থেকে? দেখুন, এটা আমাদের তো আসলে কালেকটিভ ব্যর্থতা। গত এই 54-55টা বছর ধরে কনস্টিটিউশনে কিংবা আমাদের নিজেদের মধ্যে যেটা অঙ্গীকার ছিল যে একমুখী শিক্ষা চালু করবে, সেখানে আমরা 2-3 রকমের শিক্ষা ব্যবস্থা চালু রেখেছি এবং দরিদ্র পরিবারের সন্তানগুলো গিয়ে মাদ্রাসাতে পড়বে এবং তাদেরকে সমাজে এক ধরনের অবহেলার মধ্য দিয়ে যেতে হবে। এইটা সমাজ আসলে মেনে নিয়েই রীতিমতো এতটা বছর চালিয়ে দিয়েছে। এতটা বৈষম্য শিক্ষাক্ষেত্রের মধ্যে হয়েছে এবং এতটা অনিয়ম আসলে এই দেশের মানুষের প্রতি হয়েছে। এখানে আমার মনে হয় যে একটা মেসিভ পরিবর্তন আসা দরকার। আপনার এই মাদ্রাসা শিক্ষাগুলোকে আপনি চালু রাখবেন, কিন্তু তাদের সোশ্যাল কোনো ইন্টিগ্রেশন নাই। যে ছেলেটা রাতের বেলায় না খেতে পেয়ে বড় হচ্ছে, তার সোসাইটিতে আমাকে আপনাকে রেসপেক্ট করার তো কোনো কারণ নেই যে 2 বেলা খেয়ে 3 বেলা খেয়ে বড় হচ্ছে তাকে। ফলে এই ধরনের বৈষম্যগুলো আপনার যে কোনো রাজনীতির, যে কোনো রাজনীতিবিদদের বলেন কিংবা সমাজনীতির তো প্রাথমিক জায়গাতেই হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে বৈষম্যগুলো সত্যিকার অর্থে আপনি মেটাবেন কীভাবে। আপনি যদি রেগুলার এডুকেশনের মধ্যেও যদি শিক্ষার্থীদেরকে ইন্টিগ্রেট করার সুযোগ রাখেন, সেখানে যদি অন্তত 2 বেলা খাবারের ব্যবস্থা যদি আপনি রাখতে পারেন দরিদ্র পরিবারের সন্তানদের জন্য, অনেকেই হয়তো চেষ্টা করবে মাদ্রাসায় না গিয়ে হয়তো রেগুলার এডুকেশনে দিতে। কেন? সে তো কম্পিটিশনে তখন পেরে উঠবে, সেই সোশ্যাল ইন্টিগ্রেশনটা তার তখন ভালোভাবে হবে। আমি কোনোভাবে বলছি না যে আপনি মাদ্রাসা থেকে বেড়ে উঠলেই যে ওখান থেকে আপনি ভালো শিক্ষা পাবেন না, বড় জায়গায় যেতে পারবেন না। অনেকেই আছে আমাদের সমাজে প্রতিষ্ঠিত, আমাদের আইনজীবীদের মধ্যেই আছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে দুর্দান্ত রকমের ভালো আইনজীবী হয়েছেন, এরকম অনেকেই আছে, আমাদের জানাশোনার মধ্যে আছে। কিন্তু এটা এক্সেপশন, কিন্তু অবহেলার একটা উদাহরণ আমি দিলাম আপনাদেরকে। অবহেলাটা যেটা কিভাবে ওভারসাইটগুলো তো নেই, শিক্ষার্থীরা আসলে দিন যাপন করে বা তারা কিভাবে বড় হয়, তারপর তাদের দেশকে দেওয়ার কি থাকে। যেই ব্যবস্থা, একটা ব্যবস্থা, এই যে বহু বিভক্ত ব্যবস্থাগুলো টিকিয়ে রাখতে গিয়ে রাষ্ট্রের সেখানে যে পরিমাণ ভর্তুকি দিতে হয়, যে পরিমাণ ব্যবস্থাপনার ব্যয় হয়, তার অনেকাংশেই কিন্তু কমানো সম্ভব আপনি যদি একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেন। তার চাইতে অনেক কম টাকায় কিন্তু এই শিশুগুলোকে আপনি সুন্দর জীবন দিতে পারবেন, রাষ্ট্র কিন্তু দায়িত্ব নিতে পারবে। এগুলো নিয়ে এখন বর্তমান সরকার এনারা এসছেন, আমি মনে করি যে আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজিজুল বারী হেলাল, আপনারও দৃষ্টি আকর্ষণ করব নিশ্চয়ই ব্যাপারে, একেবারে শেষ পর্যায়ে এসেছি যে এই বিষয়টিতে আমাদেরকে শেষ করতে হচ্ছে। এতিমখানা কিন্তু চলে দান খয়রাতের উপর।
জ্যোতির্ময় বড়ুয়া একটা নাইস কথা বলছে, এটা আমার 30 সেকেন্ড সময়, এটা আমি বলছি। এতিমখানাগুলো চলে কিন্তু দান খয়রাত দেব, ওইখানে এতিম ছাত্ররা ছেলেরা ওইখানে থাকে, তারা সেখানে লেখাপড়া করে সব ফ্রিতে। একমুখী শিক্ষা এখন ব্যবস্থা ওইটা আমি বলতেছি, এখন ওইখানে শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে। সরকারের যদি একটা ওই যে ওভারসাইট যেটা বলে থাকে, এবং সেখানে সরকার যদি ওয়েলফেয়ার স্টেট হলে এটা দিত। যদিও আমরা ওয়েলফেয়ার স্টেট না, তবে আমি সরকারের কাছে আবেদন করবো এই সমস্ত এতিমখানার প্রতি নজর দিয়ে, এবং সে ছাত্রদেরকে ঠিকমতো খাওয়া দাওয়ার বিষয়টা রাখা। এখন লেখাপড়ার বিষয় জ্যোতির্ময় বড়ুয়া একটা নাইস কথা বলেছেন, যে এই যে চতুর্মুখী শিক্ষা ব্যবস্থা আমাদের, ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, আবার ইংরেজি ভার্সন, আবার মাদ্রাসা শিক্ষা, আবার কওমি শিক্ষা। নিশ্চয়ই আপনারা এই বিষয়ে আমরা চাই একমুখী শিক্ষা। কারণ কি করবেন এবং সংসদে কথা বলবেন। মাদ্রাসা মানে কি? আরবিতে মাদ্রাসা মানে, মাদ্রাসা আরবি শব্দ, বাংলায় বলে স্কুল। একেবারে শেষ পর্যায়ে এসেছে। তাহলে আমি মনে করি মাদ্রাসা এবং স্কুল, আমিও যে টেক্সট পড়বো আপনিও সেই টেক্সট পড়তে হবে। আমার উনারা যেমন উনারা বেশি পড়ে কোরআন এবং হাদিস, আমাদেরও সেটা পড়া উচিত। যে আমাদের এখানে যারা হিন্দু ছাত্র, যারা বৌদ্ধ ছাত্র, খ্রিস্টান ছাত্র, তারাও এগুলো পড়বে। একমুখী শিক্ষা ব্যবস্থার পক্ষে আমি এটা বলবো, আমাদের যে এই যে মাদ্রাসার এই এতিম ক্ষেত্রগুলো, এখানে হয়তো বাচ্চার আকুতিটা আপনি গ্রহণ করেছেন, এই সমস্ত বাচ্চাগুলোকে একদম যারা খেতে পায় না, তাদেরকে কিন্তু এই যে মাদ্রাসার ওরা এতিমখানা চালু করে বাঁচিয়ে রেখেছে, এই প্রসঙ্গটা কিন্তু আমাদেরকে আনতে হবে। একজনের একটা আবেগ আমরা দেখেছি, কিন্তু টোটাল এই অবহেলিত মানুষগুলোকে এতিমখানাই তো করেছে। আমাদের সরকারের দায়িত্ব হলো এই বাচ্চাদের কিন্তু টেক কেয়ার করা। এখন আপনি বাচ্চাটা দেখলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, আমার হলের যে ছাত্রগুলো থাকতো, তাদের যে করুণ অবস্থা, একটা ছেলে সকালে নাস্তা করে সেই সারাদিন না খেয়ে রাত্রে আসে আবার খেত, অথচ সে বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট, তার এই অভাবটা তো কেউ দেখে না।